আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কার মেহেদি হাসান, বিখ্যাত গজল গায়ক মেহেদি হাসানের গান শুনে এই কিশোরের বাপ ছেলের এই নাম রেখেছিল কিনা বলতে পারবো না। তবে ছেলে যেভাবে বিখ্যাত হয়ে উঠেছে, এই এতটুকু বয়সে ভালো করে গোপের রেখা গজায়নি। এই বয়সে সে যেভাবে বিখ্যাত হয়েছে, তাতে বাপের স্বপ্ন একেবারে বৃথা যায়নি। এই মেহেদি হাসান সেই মেহেদি হাসানের মতো গজল গায় না বটে, তবে বিপ্লবের যে গানের গুঁতোয় বাংলাদেশ আজ জগৎ জোড়া দুর্নাম কিনেছে, দূরছাই উঠেছে সারা দেশ জুড়ে, সারা দুনিয়া জুড়ে। এই কিশোর মেহেদি সেই গানের শিল্পী। ছেলেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, হবিগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক। আপাতত এর কীর্তি কাহিনীর যেটুকু প্রকাশ্যে এসেছে সেটাই বলি। মনে করার যথেষ্ট কারণ আছে, তার এই কীর্তি এই সামান্য ঘটনাটাতেই সীমাবদ্ধ নয়, আরও আছে। ভেসে থাকা হিমশৈলের চূড়া যেমন শুধু দৃশ্যমান থাকে, বাকিটা ডুবে থাকে জলের নিচে, এখানেও তেমন হওয়ার সমূহ সম্ভাবনা। আসবো সে কাহিনীতে, তবে তার আগে বলি হঠাৎ সংবাদ শিরোনামে কি করে এলো ছেলেটি সেইটা। খবরটা আমার চোখে প্রথম এলো আজকের মানব জমিন পত্রিকা থেকে। পত্রিকার হেডলাইন সংবাদ, বৈষম্য বিরোধী ছাত্রনেতা মেহেদি হাসান ভারতের দিল্লিতে, অভিযোগ নিরাপত্তাহীনতার। কি সুন্দর সংবাদ বলুন! যেন একটা মহান ব্যক্তি, বৈষম্য বিরোধী ছাত্রনেতা দিল্লিতে এসছে, এখানে নিরাপত্তা পাচ্ছে না, এইটা অভিযোগ, আর কোনো গল্প নেই। কিন্তু বিস্তারিত সংবাদে তো আর পুরোটা চাপা যায়নি। সেখানে কি লেখা হয়েছে সেটা একটু পড়ি, একেবারে যা লেখা আছে সেইটাই পড়ি। বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্রনেতা মেহেদি হাসান এই মুহূর্তে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছেন। একটি ধারণকৃত ভিডিওতে তাকে দিল্লির ডিএফএস সেন্টারে দেখা গেছে। 17 ফেব্রুয়ারির এই ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি হুমকি ফোন পাচ্ছেন বলে অভিযোগ করেছেন। নিজে নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানিয়েছেন। বাংলাদেশের হাই কমিশনেও তার উদ্বেগের কথা জানিয়েছেন বলে জানা গেছে। হাসিনা বিরোধী বিক্ষোভ চলাকালীন ছাত্রনেতা মেহেদি হাসান এক পুলিশ কর্মকর্তাকে খুনের ঘটনায় শিরোনামে উঠে এসেছিলেন। বানিয়াচক থানা ও এসআই সন্তোষ চৌধুরীকে পুড়িয়ে দেওয়ার ঘটনা সম্পর্কে বক্তব্য নিয়ে সমালোচনার মুখে তাকে গ্রেপ্তার করা হয়। পুড়িয়ে দেওয়া মানে পুড়িয়ে ছেড়ে দিয়েছে তা নয়, পুড়িয়ে মারা হবে কথাটা। সেই পুড়িয়ে মারার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়। আবার গ্রেপ্তার হওয়ার একদিন পরই জামিনও পেয়ে গিয়েছিল অভিযুক্ত ছাত্রনেতা। মেহেদির বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা রুজু হয়েছিল। মামলাটা রুজু হয়েছিল কিন্তু পুড়িয়ে মারার সময় নয়। পরে তিনি থানায় গিয়ে পুলিশ অফিসারকে আঙুল তুলে তাকে রীতিমতো ধমকি দিয়েছিলেন। কি তেজ ভাবুন তো, গোপটেনি ভালো করে। যাই হোক, তো সেই অভিযোগতে মামলা রুজু হয়। আচমকা তার ভারতে আসার খবর প্রচারিত হওয়ার পর প্রবল কৌতূহল তৈরি হয়েছে। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে ফিনল্যান্ডের ভিসার আবেদন করতে সে ভারতে এসেছে। সে কি পাশ করেছে, এরই মধ্যে গোপটেনি, এরই মধ্যে কি লেখাপড়া শিখে ফেললো যে একেবারে ইউরোপে ফিনল্যান্ডে যাচ্ছে। আসলে সেটা এখানে লেখেনি, পালাচ্ছে, সেটা নিয়ে পরে আসছে। উল্লেখ্য, সংবাদে আরও লেখা হয়েছে,
উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সদস্যকে পুলিশের হাত থেকে ছাড়াতে শায়েস্তাগঞ্জ থানায় গিয়েছিল সংগঠনটির হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহাদি হাসান। এই যে ছাত্রটিকে ছাড়াতে গিয়েছিল তারও একটা ইতিহাস আছে। সে ছাত্রলীগের নেতা ছিল। ছাত্রলীগ কার? আওয়ামী লীগের ছাত্র সংগঠন। কিন্তু ওই সময়ে, বিপ্লবের সময়ে সে কি ছিল জানা যায় না, তবে পরবর্তীকালে তাকে পুলিশ ধরেছিল অপারেশন ডেভিল হান্টে। সেখানে গিয়ে ছাত্রলীগের কার্যকর্তা হিসেবে তার নাম খুঁজে পেয়েছিল, তাই পুলিশ তাকে ধরে। কিন্তু এই মেহেদী হাসান সে সেখানে গিয়ে বলে, পুলিশের ওখানে গিয়ে বলে যে এ আমাদের লোক, একে ছেড়ে দেন। এবং পুলিশ অফিসার রাজি না হলে তাকে আঙুল উঁচিয়ে শাসায়। তো এরপরে বলছে মানব জমিন, হাসিনা বিরোধী বিক্ষোভ চলাকালীন ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এইখানটায় তিনি নিজে মুখে বলছেন, বালিয়াচং থানায় কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম থানা। এসআই সন্তোষ চৌধুরী, তাকে কিন্তু জ্বালাই দিয়েছিলাম। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে শুরু হয় বিতর্ক। এই আবহে মাহাদি হাসানকে শোকজ নোটিশ পাঠান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক। হ্যাঁ, শোকজ নোটিশ পাঠিয়েছিলেন, কিন্তু তারপরে কি হয়েছিল আগে খবরটা পড়ে নেই। পরে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ, এবং যদিও সে জামিনে ছাড়া পেয়ে যায়। প্রশ্নটা হচ্ছে যে তাকে বলছে যে তাকে আন্দোলনে তাকে শোকজ করে, কেন তুই মুখ ফুটে স্বীকার করলি আমি খুন করেছি? এই অপরাধে তাকে শোকজ। কিন্তু শোকজ করা তো সেটা তো হয়ে গেল সামনাসামনি, আবার তাকে পুলিশ যাতে ছেড়ে দেয় তার জন্য থানা ঘেরাও হয়েছিল, সেটাও করেছিল এই দপ্তর, ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি। আবার তার জন্যে বিখ্যাত মাহাদি হাসান, তার জন্যে ঢাকাতেও পর্যন্ত বিক্ষোভ হয়, সেখানেও অবস্থান বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন। মানব জমিন অনলাইন নিউজ পোর্টালের প্রকাশিত বিবরণী এটা। তবে এর বাইরেও অনেক কিছু আছে। এই ক্ষণজন্মা মহাপুরুষকে মুক্ত করার জন্য তার সংগঠন কিভাবে ঝাঁপিয়ে পড়েছিল রাস্তায়, কিভাবে পুলিশকে গুলিগোলা চালাতে হয়েছিল, কিভাবে ওখানে আগুন জ্বলেছিল, এই সব কিছু তার কোনো ইঙ্গিত মানব জমিনের রিপোর্টে নেই। 24 ঘন্টাও আটক থাকতে হয়নি জনাব মেহেদী হাসানকে। বিচারক সাহেব কেস আদালতে উঠতেই তাকে সসম্মানে মুক্তি দিয়ে দেশ ও জাতির প্রতি মহান কর্তব্য পালন করেছিলেন ওই বিচারক মহাশয়। আর পুলিশ তো হাত ঝেড়েই নিয়েছে। এবার আসি এই মেহেদী হাসানের এখন সংবাদে উঠে আসার কারণ নিয়ে। খবরে প্রকাশ, বাংলাদেশের নির্বাচনে জামাত এনসিপি জোটের হেরে যাওয়া ও বিএনপির মহাবিজয়ে 24 জুলাই বিপ্লবের কুশীলবরা, শুধু ওই উপদেষ্টারা নয়, সাধারণ কুশীলবরাও, তারাও দেশ ছেড়ে পালাতে ব্যস্ত এখন। সেই পালানোর জন্য গতকাল 17 ফেব্রুয়ারি মেহেদী এসছিল দিল্লির ডিএফএস সেন্টারে ফিনল্যান্ডের ভিসার জন্য কাগজ জমা দিতে। সে সময় তার পরিচিতি কেউ ধরে ফেলে, চেনা জানা কেউ তাকে দেখে ফেলে, এবং সে যে ভিসা নিয়ে বিদেশে পালাতে ভারতে এসেছে এই খবর একবারে চাউর হয়ে পড়ে। কেউ একজন তার ভিডিও ও কীর্তি কাহিনী সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়। সেই পোস্ট ভাইরাল হয়ে যায়, এবং তারপরে সে হোটেলে ফিরতেই তার কাছে হুমকি ফোন আসতে থাকে। এতে একটু ঘাবড়ে যায় সে। ঘাবড়ে গিয়েও, মহাবিপ্লবী তো, সুতরাং ঘাবড়ে গিয়েও সে তার হুঁশ জ্ঞান হারায়নি। সে দিল্লির বাংলাদেশ দূতাবাসকে জানায়
যে তার নিরাপত্তায় সংকট দেখা দিয়েছে, তিনি হুমকি ফোন পাচ্ছেন, কেউ তাকে মেরে ফেলতে পারে, মারতে পারে। দূতাবাস তখন বলে তাকে দেশে চলে যাওয়ার পরামর্শ দেয়। তারপর আজ 18ই ফেব্রুয়ারি, আজকেই দুপুর 12:20 সে ঢাকার ফ্লাইটে উঠতে যায় দিল্লি বিমানবন্দর থেকে। দিল্লি বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে, তবে সংবাদে প্রকাশ ঘণ্টাখানেকের জিজ্ঞাসাবাদের পর তাকে আবার ছেড়েও দেয়। এই ছেড়ে দেওয়াটা নিয়ে যদিও ভারতের সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন উঠছে, কারণ তার বিরুদ্ধে ছাড়তে বাধ্য হয় পুলিশ দিল্লির, কারণ তার বিরুদ্ধে ভারতে কোনো মামলা নেই। আর সে বাংলাদেশেও থেকে ওই ঝাঁপানো পাসপোর্ট বা অবৈধভাবে ভারতে আসেনি, সে বৈধ পাসপোর্ট নিয়েই, ভিসা নিয়েই ভারতে এসেছিল। আর বাংলাদেশেও ফ্যাসিস্ট হাসিনার পুলিশ পুড়িয়ে মারার যে মহান কাজ যারা করেছে তাদের বিরুদ্ধে তো মামলা হবে না, তারা তো ইনডেমনিটি পেয়ে বিচার প্রক্রিয়ার ঊর্ধ্বে উঠে গেছে, তাদের কোনো বিচার হবে না। সুতরাং বাংলাদেশে বা মামলা কেন হবে? হ্যাঁ, সে পরে থানায় গিয়ে পুলিশকে ভয় দেখিয়েছে, এইটাই তো, পুলিশের সাথে বাজে ব্যবহার করেছে। কিন্তু এ তো আগুনের ছেলে, সে পুলিশের সাথে ঝগড়া না করলে হবে কি করে? আর দেশটা তো তখনও, মানে কয়েকদিন আগে পর্যন্ত দেশটা তো তাদেরই দখলে ছিল, তখনও তো বিএনপি জেতেনি এবং তারা তখনও সমানে রাজত্ব করে যাচ্ছে। সুতরাং মামলার প্রশ্ন বাংলাদেশে ছিল না। আর দিল্লি পুলিশ, এখানেও তো তার বিরুদ্ধে কোনো মামলা নেই। সুতরাং বিপ্লবের এই মহান সন্তানকে দিল্লি পুলিশ আটকাবে কোন আইনে? প্রতিবেদনের শুরুতে একটা কথা বলেছিলাম, হয়তো মনে আছে আপনাদের, বলেছিলাম এই ছেলেটা বাংলাদেশের এক বিশেষ কালখণ্ডের প্রতীক। কালখণ্ডটি হল বিগত 18 মাস। শান্তির নোবেল জয়ী মহাপুরুষ, তিনিও আর এক ক্ষণজন্মা, যদিও বয়স 90-এর ধারে, কিন্তু তিনি এখনো 50 বছর বেঁচে দেশ শাসনের ইচ্ছা প্রকাশ করেছিলেন কিছুদিন আগেও। সুতরাং সেই দেশটিকে, শান্তির নোবেল জয়ী মহাপুরুষ ইউনূস দেশটিকে বিচারহীন কোন মৃত্যু উপত্যকায় পৌঁছে দিয়েছেন? বিচারহীন মৃত্যু উপত্যকা এখন বাংলাদেশ, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। তাতে মাহাদি হাসানের এই কীর্তি কাহিনী সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে দেশটাকে কি করেছেন মোহাম্মদ ইউনূস এবং এই তথাকথিত জুলাই বিপ্লব। এরপরে যদি বলেন কেউ মা কি ছিলেন আর কি হইয়াছেন, আমার বাংলাদেশ কি ছিল আর কি হয়েছে, কেউ খুব একটা ভুল হবে কি? আইন আর রাজনীতির মারপ্যাচে পড়ে আইসিইউতে চলে গেছে অধ্যাপক ইউনূস এবং আলী রিয়াজের বহু নাটকের ফসল জুলাই সনদ। সাথে ঝুলে যেতে পারে গণভোটের রায়ের বাস্তবায়ন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপির সংসদ সদস্যরা সংবিধানে বিধান নেই দাবি করে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। তাতে সংসদের সবচেয়ে শক্তিশালী পক্ষটি থেকে পরিষ্কার রাজনৈতিক অনিয়া দেখা দেওয়ায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। আবার পরপর 2 দিনে উচ্চ আদালতে 2টি রিট হয়েছে গণভোট আর জুলাই জাতীয় সনদের বৈধতা নিয়ে। আইন বিশেষজ্ঞরা মনে করছেন জুলাই সনদ তৈরির সময় এই সনদ ও গণভোট নিয়ে যে সাংবিধানিক এবং আইনি প্রশ্নগুলো বিএনপির পক্ষ থেকে তোলা হয়েছিল সেগুলো নিয়ে এখন আইনজীবীরা গিয়েছেন আদালতের কাছে। বিশেষজ্ঞরা মনে করছেন সংবিধানে কোথাও রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা নেই। এই এক প্রশ্নে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার আদেশ বড় প্রশ্নের মুখে পড়বে আদালতে। আর সাংবিধানিক এই প্রশ্নে হাইকোর্ট পেরিয়ে আপিল বিভাগের ফুল বেঞ্চ যদি
একই মত দেয়, তাহলে একই সাথে জুলাই সনদ এবং গণভোট অকার্যকর হয়ে যেতে পারে। সেজন্য আইনবিদরা মনে করেন গণভোটের রিটের চেয়ে জুলাই সনদ নিয়ে যে রিটটি হয়েছে সেটির গ্রাউন্ড গুলো অনেক বেশি শক্তিশালী। আবার সরকারে থাকা বিএনপি তাদের 31 দফা এবং নির্বাচনী ইশতেহার অনুযায়ী সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে চায়। সে কারণে সরকার পক্ষের সম্মতি থাকলে হাইকোর্টে করা দুটি রিট সামনের দিনগুলোতে বেশ নাটকীয়তার জন্ম দিতে পারে। এমনকি উচ্চ আদালত যদি অর্ডার দেয় তাহলে সংসদ বসলেও বিষয়টি স্থগিত হয়ে যেতে পারে। নিজের পছন্দসই রাজনৈতিক দলগুলো নিয়ে অধ্যাপক ইউনূস গঠন করেছিলেন জাতীয় ঐকমত্য কমিশন। অনেক বিতর্ক আর নাটকের পর এই কমিশন বানায় জুলাই জাতীয় সনদ। 2025 সালের 17 অক্টোবর 20টিরও বেশি রাজনৈতিক দল এই সনদে সই করে। এতে মোট 84টি সংস্কার প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে 47টির জন্য সংবিধান সংশোধন প্রয়োজন। উল্লেখযোগ্য প্রস্তাবগুলোর মধ্যে আছে প্রধানমন্ত্রীর মেয়াদের সময়সীমা সর্বোচ্চ 10 বছর নির্ধারণ এবং রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো। তবে জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে তা নিয়ে দলগুলোর মধ্যে তীব্র মতবিরোধ দেখা দেয়। এরপর গত 13 নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের সময় দিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হয়। এই গণভোট নিয়েও ছিল বিএনপির বিরোধিতা। সেই বিরোধিতাকে অগ্রাহ্য করে শেষ পর্যন্ত গত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হয়। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়, কিন্তু বিসমিল্লাতি হোঁচট খায় জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া। কারণ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি বিএনপির সাংসদরা। তাতে জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রাষ্ট্রপতির জারি করা জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ অনুযায়ী গণভোটে হ্যাঁ বিজয়ী হলে নির্বাচিত সংসদ সদস্যরা একই সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে কাজ করবেন। 60 সদস্যের ক্রম হলেই এই পরিষদ কাজ করতে পারে। আদেশে বলা আছে, গণভোটে হ্যাঁ বিজয়ী হলে সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে, অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে। তবে বিএনপি এ পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলেও জামাত এবং এনসিপির 77 জন নির্বাচিত সদস্য একই সাথে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শপথের দিন দলীয় এমপিদের উদ্দেশ্যে বলেছিলেন, তারা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হননি এবং সংবিধানে এখনো এটা ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ পড়াবেন সেটার বিধান করতে হবে। এমন ফর্ম সংবিধানের 3য় তফসিলে আসবে। সেগুলো সাংবিধানিকভাবে সংসদে গৃহীত হবার পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান করা যাবে। তারেক রহমানের উপস্থিতিতে সালাউদ্দিন আহমেদ এ কথা বলেছিলেন। বিশ্লেষকরা মনে করেন প্রথম দিনই বিএনপির পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে দলটি সংবিধানের বাইরে গিয়ে কোনো কিছু করতে চায় না। এমন বার্তা তারা জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে একাধিকবার দিয়েছিল। বিএনপির এই রাজনৈতিক বার্তা কয়েকদিনের মধ্যে জুলাই সনদ আর গণভোটকে কোর্টের দুয়ারে নিয়ে গেছে। 18 ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এই রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দ। রিটে জাতীয় ঐকমত্য কমিশন, মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়েছে। আগামী সপ্তাহে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির উপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী। তিনি bdnews24.com কে বলেন, জুলাই জাতীয় সনদ কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না সে বিষয়ে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিতের নির্দেশনা চাওয়া হয়েছে। আইনজীবী ইউনূস আলী আকন্দ দ্য ডেইলি স্টারকে বলেছেন, প্রজাতন্ত্রের সংবিধানে এ ধরনের জুলাই সনদের কোনো বিধান নেই। যেহেতু এতে গণভোট এবং সংসদে 100 সদস্যের উচ্চকক্ষ গঠনের প্রস্তাব করা হয়েছে, তাই এই সনদটি অবশ্যই অবৈধ ও অসাংবিধানিক। এই রিটের আগের দিন আরো একটি রিট হয়েছিল। সেটি হয়েছে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও 13 ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফল বাতিল চেয়ে। 17 ফেব্রুয়ারি হাইকোর্টের দায়ের করা এই রিটে গণভোট 2026-এর ফলাফল বাস্তবায়ন করা থেকে বিরত রাখতে নির্দেশনা চাওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ABM আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এই রিট দায়ের করেন। প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিবকে রিটে বিবাদী করা হয়েছে। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি AFM সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামী সপ্তাহে রিটের উপর শুনানি হতে পারে বলে জানান আবেদনকারী আইনজীবীরা বলছেন, জুলাই সনদের বৈধতা চ্যালেঞ্জ করে যে রিটটি হয়েছে সেটিতে যদি রিটকারী জিতে যান তাহলে গণভোট এবং এর ফলাফল স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যেতে পারে, কারণ জুলাই সনদের জন্যই গণভোট হয়েছিল। দর্শক, আমাদের বিশ্লেষণ হলো, জুলাই সনদ সবচেয়ে বড় যে সাংবিধানিক প্রশ্নটির মুখে পড়বে সেটি হলো জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার জন্য যে গণভোট সেটি রাষ্ট্রপতির অধ্যাদেশে নয়, আদেশে করা হয়েছে। সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতা থাকলেও আদেশ জারির কোনো ক্ষমতা নেই। ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই বিষয়টি তুলে ধরেছিলেন, কিন্তু আলী রিয়াজের কমিশন বিষয়টি বিবেচনায় না নিয়ে নিজেদের মতো করে বাস্তবায়ন প্রক্রিয়ার জন্য রাষ্ট্রপতির আদেশ জারি করেন। আইনের ব্যাখ্যা দিয়ে মঞ্জিল মোর্শেদ BBC বাংলাকে বলেছেন, যে অধ্যাদেশে গণভোট হয়েছে সেটা হয়েছে রাষ্ট্রপতির নামে জারি করা একটি আদেশের উপর নির্ভর করে। এভাবে অধ্যাদেশ হতে পারে কিনা সেটি নিয়ে আইনি প্রশ্ন রয়ে গেছে। আবার এই অধ্যাদেশকে বা গণভোটকে বৈধতা দিতে হলে সংসদে উত্থাপন করে পাশ করতে হবে। বিএনপি এখন সেটা সংসদে তুলবে কি না সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। জুলাই সনদের আরেকটি বড় দুর্বলতা যেটি আদালতে কড়া প্রশ্নের মুখে পড়বে সেটি হলো এই সনদের অঙ্গীকারনামার 3 নম্বর পয়েন্টটি, যেখানে বলা হয়েছে জুলাই সনদের বৈধতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। নাগরিকদের প্রশ্ন তোলার অধিকার গণতন্ত্রের মূল ভিত্তি। কোনো গণতান্ত্রিক দেশে এমন কোনো ব্যবস্থা থাকতে পারে না যেটা নিয়ে প্রশ্ন তোলা যাবে না, যাকে চ্যালেঞ্জ করা যাবে না। যেখানে সংবিধান নিয়ে প্রশ্ন তোলা যায় সেখানে জুলাই সনদ নিয়ে কেন প্রশ্ন তোলা যাবে না? বিশেষজ্ঞরা মনে করেন, জুলাই সনদ নিজের ইনডেমনিটি দাবি করেছে এবং নিশ্চয়তা দিয়েছে, যেটি অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য। আইনজীবীরা বলছেন, এটি দেশের জনগণের মৌলিক মানবাধিকারের লঙ্ঘন। সংবিধানের 7-1 ধারায় বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং সংবিধানই প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। এছাড়া 7-2 ধারা বলছে, এই সংবিধানের পরিপন্থী কোনো আইন বাতিল এবং অকার্যকর গণ্য হবে। অর্থাৎ যদি কোনো সনদ বা ঘোষণা সংবিধানের বাইরে যায় তা আইনগতভাবে বাতিলযোগ্য এবং অসাংবিধানিক। তাই জুলাই সনদ সংবিধানের বাইরে গিয়ে সংবিধান পরিবর্তনের যে বিকল্প রূপরেখা তৈরির চেষ্টা করেছে সেটিকে বেআইনি ও অসাংবিধানিক হিসেবে ঘোষণা করতে পারে উচ্চ আদালত। গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটটিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার কোনো সার্বভৌম কর্তৃপক্ষ বা কোনো সাংবিধানিক সভা বা গণপরিষদ নয়, বরং এটি একটি সাংবিধানিক ট্রাস্টি যা কঠোরভাবে সাংবিধানিক সীমার মধ্যে থাকতে বাধ্য। অন্তর্বর্তী সরকারের শপথ আনুষ্ঠানিক নয়, বরং এটি একটি সাংবিধানিক বাধ্যবাধকতা যা ভঙ্গ করা সংবিধান লঙ্ঘনের শামিল। একটি স্পষ্ট সাংবিধানিক কাঠামো, বিস্তৃত গণভোট আইন অথবা বিধিমালা, স্বচ্ছতা, নিরপেক্ষতা, সমান অংশগ্রহণ এবং ভোটারদের অবহিত করে সম্মতি নিশ্চিত করা ছাড়াই 12 ফেব্রুয়ারি গণভোট হয় বলে রিটে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, এ ধরনের বিষয় বাদ দেওয়া এবং গণভোট পরিচালনা জনগণের সার্বভৌমত্বকে সরাসরি ক্ষতিগ্রস্ত করেছে, যার সংবিধানের মৌলিক কাঠামো। রিটের যুক্তিতে বলা হয়, সংবিধানই দেশের সর্বোচ্চ আইন যা অন্তর্বর্তী সরকার সহ রাষ্ট্রের সব অঙ্গের জন্য বাধ্যতামূলক। সাংবিধানিক অনুমোদন ছাড়া ক্ষমতার যে কোনো চর্চা নিয়ম বিরুদ্ধ ও বাতিলযোগ্য। প্রয়োজন, সুবিধা বা রাজনৈতিক উত্তরণের যুক্তিতে সংবিধান লঙ্ঘন কোনোভাবেই ন্যায়সঙ্গত হতে পারে না। আইনজীবীরা বলছেন, বিএনপির সাংসদরা যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি তারা এই যুক্তিতে সংবিধান লঙ্ঘনের দায় থেকে বেঁচে গেছেন। সেক্ষেত্রে জামাত ও এনসিপির 77 জন সাংসদ সংবিধান লঙ্ঘনের দায়ে ফেঁসে যেতে পারেন। আইনজীবীরা বলছেন, সবচেয়ে বড় প্রশ্ন হলো, যেহেতু সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই, তাই এই শপথ কে পড়াবেন সেটিও বলা নেই। কে কাকে শপথ পড়াবেন সে বিষয়টি সংবিধানের তফসিলে পরিষ্কার উল্লেখ থাকলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের কে শপথ পড়াবেন তা বলা নেই। তাছাড়া জুলাই সনদ বাস্তবায়ন আদেশেও বিষয়টি পরিষ্কার নয়। সুতরাং জামাত ও এনসিপির সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ পড়ানোয় সিএসির এখতিয়ার নিয়ে এখন প্রশ্ন উঠেছে।
আদালতের শুনানিতে সাংবিধানিক প্রশ্ন হিসেবে একটি বড় ইস্যু হতে পারে, এটি এমনটাই মনে করছেন আইনজীবীরা। আইনজীবীরা বলছেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে আদেশ জারি করা হয়েছে সেখানে বেশ কিছু অস্পষ্টতা আছে। বাংলাদেশের বর্তমান সাংবিধানিক ব্যবস্থায় সংসদ বহাল না থাকা অবস্থায় রাষ্ট্রপতির অধ্যাদেশ বা নতুন আইন জারি করা হলে তা সংসদ বহাল হওয়ার পর উত্থাপনের 30 দিনের মধ্যে অনুমোদন করতে হয়, না হলে সেটি বাতিল হয়ে যায়। কিন্তু রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করে জুলাই বাস্তবায়ন আদেশের যে গণভোট হয়েছে সেক্ষেত্রে কি হবে সেটি পুরোপুরি পরিষ্কার নাই। আবার গণভোটের বৈধতা নিয়ে যে রিটটি করা হয়েছে সেখানে মূল প্রশ্ন উঠবে, রাষ্ট্রপতি আদৌ গণভোট করার জন্য আদেশ জারি করতে পারেন কিনা। রিটের প্রার্থনায় দেখা যায় 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোট এবং 13ই ফেব্রুয়ারি প্রকাশিত গেজেট গণভোটের ফলাফল কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। আইনজীবী মঞ্জিল মুর্শিদ বলেছেন, রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করার ক্ষেত্রে সাংবিধানিক কিছু সীমাবদ্ধতা বেঁধে দিয়েছে। সংবিধানে যা নেই, অর্থাৎ সংসদ যে বিষয়ে আইন করতে পারে না বা সংবিধানের কোনো বিধান পরিবর্তন হয়ে যায় সেসব বিষয়ে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন না। সংবিধানে যেহেতু গণভোটের বিধান নেই তাই এ বিষয়ে অধ্যাদেশ জারি করার এখতিয়ার রাষ্ট্রপতির নেই বলে মনে করেন মঞ্জিল মুর্শিদ। সাধারণত গণভোট হয় কোনো একটি বড় প্রস্তাব বা সাংবিধানিক প্রশ্নে সংসদে সিদ্ধান্ত গ্রহণের পরে, কিন্তু এবার বাংলাদেশে গণভোট হলো সংশ্লিষ্ট প্রস্তাব বা প্রস্তাব সমূহ সংসদে পাশ হওয়ার আগে, অর্থাৎ ঘোড়ার আগে গাড়ি জুড়ে দিয়েছিলেন অধ্যাপক ইউনূস। আবার আইনজীবীদের একটি অংশ বলছে, এরই মধ্যে পরিষ্কার গণভোটটি হয়েছে খুবই দুর্বল ও প্রশ্নবিদ্ধ একটি প্রক্রিয়া এবং যে জুলাই সনদের উপর জনগণের মতামত নেওয়ার জন্য এই গণভোট নেওয়া হয়েছে সেই সনদের অনেকগুলো প্রস্তাবই বিএনপি নোট অফ ডিসেন্ট বা আপত্তি ছিল। সেজন্য সেই প্রশ্নবিদ্ধ গণভোট এবং নোট অফ ডিসেন্ট সম্বলিত জুলাই সনদে উল্লেখিত প্রস্তাবসমূহ বাস্তবায়নে বিএনপি যে ক্রিটিক্যাল থাকবে সেটাই স্বাভাবিক। যদিও বিএনপি সংস্কার চায় না বা জুলাই সনদ বাস্তবায়ন করবে না এমন কথা বলেনি, বরং তাদের অবস্থান হলো জুলাই সনদের যেসব প্রস্তাবে তারা একমত হয়েছে এবং যেসব সংস্কার প্রস্তাব তাদের 31 দফা ও নির্বাচনী ইশতেহারে আছে সেসব সংস্কার তারা করবে। সংশ্লিষ্টরা মনে করেন হাইকোর্টের দায়ের হওয়া দুটি রিটই খুবই গুরুত্বপূর্ণ, তবে এটি নির্ভর করছে সরকার পক্ষ কোন দিকে অবস্থান নেয় তার উপর। রাষ্ট্রপতির এই আদেশ জারির কোনো এখতিয়ার ছিল না এবং সংবিধানের 142 অনুচ্ছেদের পদ্ধতি লঙ্ঘন করা হয়েছে এমন শক্তিশালী গ্রাউন্ড প্রতিষ্ঠা করা গেলে পুরো জুলাই সনদ হিমাগারে চলে যাওয়ার শঙ্কাই বেশি। আবার সরকার চাইলে একটি মধ্যপন্থা অবস্থান নিতে পারে, সেটি হলে আদালত বিষয়টি সংসদের উপর ছেড়ে দিতে পারেন। সেটি হলে বিপদ জুলাই সনদের, কারণ সংখ্যাগরিষ্ঠ দল না চাইলে জুলাই সনদের একটি প্রস্তাবও বাস্তবায়ন করা সম্ভব নয়। আর সংসদ তো আলী রিয়াজের ঐকমত্য কমিশন নয় যেটি আইনকে প্যাকেট করে নিজের মতো করে সিদ্ধান্ত নেবে। মজার ব্যাপার হলো, জুলাই সনদ প্রস্তুতের প্রক্রিয়া তথা জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে রাজনৈতিক ঐকমত্য স্থাপন করা যায়নি, বরং ঐক্যের জুলাই সনদ অনৈক্যের কারণ হয়েছে। বিএনপি এই প্রক্রিয়াকে প্রতারণামূলক বলেও অভিযোগ করেছিল। ফলে যে জুলাই সনদ নিয়ে বিএনপির অবস্থান ক্রিটিক্যাল তথা যে সনদের উপরে ঐকমত্য কমিশনের রাজনৈতিক ঐক্য স্থাপন করতে পারেনি সেই সনদ কোনো ধরনের আসসালামু আলাইকুম। বাংলাদেশে এই ঘটে যাওয়া নির্বাচনে আমরা অনেক ইলেকশন ম্যানিপুলেশন অর্থাৎ অ্যাটলিস্ট ভোটার লিস্ট ম্যানিপুলেশন দেখেছি জামাতের দ্বারা। তারা কিভাবে ভাসমান ভোটারদেরকে দিয়ে তারা ভোটার লিস্টটাকে নিজেদের অনুকূলে ব্যবহার করেছে। তাই অনেক ক্ষেত্রে তারা মনে হয়েছে অনেক কম্পিটিটিভ হয়েছে বিএনপির সাথে। কিন্তু এই ভাসমান ভোটার তাদেরকে দিয়ে এভাবে ইলেকশন ম্যানুফ্যাকচারিং করলে বাংলাদেশের মানুষ সুষ্ঠু রিপ্রেজেন্টেশন পাবে না। কারণ অন্য এলাকার মানুষ যারা আমার এলাকায় থাকেই না তারা এসে রাজনৈতিক দলীয় স্বার্থে ভোটিং রেজিস্ট্রি ম্যানিপুলেট করে ভোট দেবে, তাতে করে প্রকৃত স্থানীয়রা তাদের ডিজার্ভিং ক্যান্ডিডেট থেকে বঞ্চিত হবে। এটা থামানো যায় কীভাবে? বাংলাদেশে এই ভোটার লিস্টে নাম উঠাতে হলে আপনাকে কোনো অ্যাড্রেস প্রমাণ করতে হয় না, আপনার স্থায়িত্ব প্রমাণ করতে হয় না, আপনি ওখানে থাকেন প্রমাণ করতে হয় না। কিন্তু আমরা যারা ওয়েস্টে থাকি বা ওয়েস্টে ভোটার হয়েছি, ইংল্যান্ডে, কানাডায়, আমেরিকায়,
আমাদেরকে যখন ভোটার লিস্টে রেজিস্টার করতে হয় আমাদেরকে প্রুফ অফ অ্যাড্রেস দিতে হয়, অর্থাৎ আমি যে সেখানে থাকি তার প্রমাণ দিতে হয়। যেমন ধরুন আমি বাড়ি ভাড়া করছি সেটার প্রমাণ। ভাওতাবাজি করলে হবে না সেখানে, কারণ এগুলো যদি ভাওতাবাজি করে আন্ডার ওথ তাহলে সেটা ক্রিমিনাল কেস হবে। আপনার নাগরিকত্ব প্রমাণ দিতে হয়, সেটার সাথে আপনার অবশ্যই আপনার আইডি দিতে হয়, আইডির প্রমাণ দিতে হয়, যাতে করে অন্য জায়গার ভাসমান মানুষরা আরেক জায়গায় গিয়ে ফলসলি ভোটার হয় না। তাই আমরা যেমন ঢাকাতে আমরা বলেছি ঢাকার প্রকৃত রিপ্রেজেন্টেটিভ পাওয়ার ক্ষেত্রে আমাদেরকে অনেক বাধা দিয়েছে বহিরাগত ভোটাররা, যারা এখানে থাকেই না। থাকে ধরুন সেই চাঁদপুর, ভোটার হয়েছে ঢাকায়, সে থাকেও না এখানে, সে ব্যবসাও করে না, সেখানে সে ভাড়াও দেয় না বা ভাড়া থাকে না। তারা এইসব ভাসমান ভোটার, এই সকল মেস্টেসে থেকে তারা ভোটার হয়েছে। তাই ওই আপনার বাড়ি ভাড়ার চুক্তি মেয়াদ কবে এসছে এগুলো পরীক্ষা করে দেখতে হবে, যাতে করে ফেক না হয়। তাই যে বর্তমান ভোটার লিস্ট কে কোথায় এটার আবার পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন। বর্তমান সরকার যেন এগুলো পরীক্ষা নিরীক্ষা করার ব্যবস্থা নেয়, যাতে করে সুষ্ঠু এলাকার মানুষ যারা প্রকৃত তারাই কেবল ভোটার হতে পারে। পশ্চিমার ফরম্যাটগুলো অনুসরণ করলেই হয়, যাতে করে ভবিষ্যতে অন্য কোনো দল, মূলত জামাত, সে ভাওতাবাজি আমাদের সাথে না করতে পারে।